ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। লকডাউন আমাদের আজকের শিরোনাম। সঙ্গত কারণেই লকডাউন, কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সোমবার থেকে 7 দিনের জন্য প্রাথমিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন এর আগেও যতবার হয়েছে লকডাউন শব্দটি কিন্তু উচ্চারণ করা হয়নি, এবারই একেবারে স্পষ্ট করে লকডাউন বলা হলো। এবং লকডাউনের মধ্যে কি কি লকডাউনের বাইরে থাকবে, কেমন করে লকডাউনটি পালন করা হবে তার একটা সামান্য ব্যাখ্যা দিয়েছেন আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তার অংশটুকু শুনবো, কিন্তু এবার লকডাউনটা এই মুহূর্তে কেমন করে আমরা পালন করব, কি করা উচিত। কারণ অনেকেই আমরা জানি যে করোনা খুব অল্প সময়ের মধ্যে যেভাবে তার গ্রাফ, তার যে ঊর্ধ্বগতিটা চালিয়ে যাচ্ছে, সেটা আসলে গত বছরের সাথে কোনো অভিজ্ঞতার সাথেই যায় না। সেক্ষেত্রে আমাদের গত বছরের লকডাউন, ছুটি কাটাতে যাওয়া ইত্যাদি, এই নানা রকমের করোনা নিয়ে নানা রকমের যে এক্সপেরিমেন্ট, সেটা এবার আসলেই আবারও যদি করতে যায় বা আমরা করতে যাই, তাহলে সেটা ঠিক হবে কিনা বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা সেটা জেনে নিতে চাই। আজকে যেদিন লকডাউন পালন করা হবে এই ঘোষণাটি এসেছে। দর্শক, আপনারাও আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে থাকছেন, কারণ আমরা আপনাদের প্রশ্ন, আপনাদের নানা রকমের জিজ্ঞাসা থাকতে পারে। আপনারা নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে আপনারা আপনাদের যে জিজ্ঞাসা সেটা জেনে নিতে পারেন। 818921 আমাদের একটি নাম্বার, সরাসরি নাম্বার। এই নম্বরে ফোন করে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন। এছাড়া 0173030563 এই নম্বরটিও এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হওয়ার নম্বর। সুতরাং আপনারা লকডাউন সংক্রান্ত সব প্রশ্ন, করোনা সংক্রান্ত সব প্রশ্ন আজকের এই অনুষ্ঠানে করতে পারবেন। যাদেরকে করতে পারবেন, যারা আছেন আমাদের সঙ্গে। ঢাকা শিশু হাসপাতালের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং চাইল্ড হেলথ কেয়ার রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সমীর কে সাহা আমাদের সঙ্গে আছেন। কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি গাড়িতে আছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবেন দূর থেকে। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক, হরমোন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর শাহজাদা সেলিমকে পেয়েছি। তার কাছে কিন্তু আপনারা নানান ধরনের প্রশ্ন রাখতে পারেন করোনা বিষয়, করোনার ঊর্ধ্বগতি নিম্নগতি যাই হোক না কেন। এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন ডক্টর তৌফিক জোয়ারদার। তার কাছ থেকে আমরা জনস্বাস্থ্যের বিষয়টি পুরোপুরি ভালো করে এই লকডাউন শুরু হওয়ার আগে একটু বুঝে নিতে চাই। তার আগে একটু দেখে নেই যেভাবে লকডাউন আগামী সোমবার থেকে করা হবে সেই বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কি বললেন আজকে। সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন আজ সন্ধ্যার মধ্যেই বিস্তারিত জানাবে। তবে হয়তো শিল্প কলকারখানা শর্ত সাপেক্ষে চালু থাকতে পারে। কলকারখানা কেমন করে শর্ত সাপেক্ষে, কোন শর্ত সাপেক্ষে কেমন করে চালু থাকবে সেটা নিয়ে জনপ্রশাসন যে ঘোষণা দিয়েছে সেটা আমরা অনুষ্ঠানের যে কোনো একটা সময় দেখে নিব। তার আগে একটু চিকিৎসকদের কাছ থেকেই জেনে নেই। ডক্টর শাহজাদা সেলিম, একটু প্রথমে আমাদেরকে বলেন, লাফিয়ে লাফিয়ে যে শব্দটি, আসলে লাফিয়ে লাফিয়ে আমরা এই গত 7 দিন ধরেই যেভাবে করোনা নিয়ে হঠাৎ করে বেড়ে গেল, অন্য ইস্যু থেকে করোনা ইস্যুতেও আমাদের চলে আসতে হলো, এরকম ব্যাপারটা কি প্রত্যাশিত ছিল কিনা? করোনার ধরনটার মধ্যেই কি এই বিষয়টি ছিল? ধন্যবাদ মুনিশা আপনাকে এবং তাদের বিশেষজ্ঞ হিসেবে যুক্ত আছেন সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা অনেকেই এমন ভাবে ব্যাপারটিকে নিয়েছি যে আমরা হতচকিত হয়ে গিয়েছি। এটা কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না আসলে। কারণ
আমরা অনেকবার বলেছি যে এই মহামারীটি 1918 থেকে 1922 সনে যে স্প্যানিশ ফ্লু হয়েছিল তার সাথে ভাইরাসটির আচরণ, এই মহামারীর গতি প্রকৃতি খুব বেশি মিল আছে। যদি সেটাকে মনে রেখে থাকি তাহলে একটা দ্বিতীয় ওয়েভ আসবে। এটা বিভিন্ন দেশে তাদের কিভাবে মহামারী সামলাচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু সময়টা নির্ধারিত হচ্ছে। ভ্যাকসিনও কিন্তু সেক্ষেত্রে বিশেষ একটি ভূমিকা রেখেছে। কিন্তু আমরা কিন্তু ভেবে নেওয়ার চেষ্টা করেছিলাম যে করোনা চলে গেল, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসলাম। এবং এটাকে আরো একটু টিকা নেওয়ার পরে অনেকে নিজেরা এবং ১০ জন টিকা নিচ্ছেন, ৫০০ জন ভাবছেন যে আমি করোনা কাল পার করে এসে গেছি। আর আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রেও সেক্ষেত্রে কিন্তু নজরটি দেওয়া হয়নি। তার ক্ষেত্রে একটি সারা দিক থেকে একবারে আক্রান্ত হতে থাকলাম আমরা। তারপরে এখন সবচেয়ে খারাপ ঘটনা যেটা ঘটছে যে বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর যে প্রতিদিনের প্যারামিটার আগেরটাকে ছাড়িয়ে যাচ্ছে। এবং আমরা ৫০ এর ঘর পার করছি কিন্তু এই গত সপ্তাহে এসে। হুম হুম তো এটি যে সর্বোচ্চ সেটাও কিন্তু ভাবার সুযোগ নেই। আরো হয়তো বাড়তে পারে। কারণ যে পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছে তার একটা সংখ্যক মানুষ মারা যাচ্ছেন। এবং যারা হাসপাতালে সাপোর্ট লাগবে আ ওই সময়টাকে তাদের সেবা দেওয়ার জন্য সেটির কিন্তু দরজা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। হয়ে গিয়েছে বলা যায়। সেসব হিসাব করলে আমাদের কিন্তু প্রস্তুতির একটি আলগা ভাব ছিল। তার খেসারত কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে। এখন লকডাউন খুব স্পষ্টভাবে লকডাউন বলেছেন। কিন্তু তার চরিত্রটি কেমন হবে সেটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত আছি কারণ সেটা পরিষ্কার করা হয়নি। কিন্তু লকডাউন শব্দটি উচ্চারিত হয়েছে সেটা আমাদের জন্য আশাব্যঞ্জক। আমরা চাই এটিকে লকডাউন বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলেছে যে কমপক্ষে ৮০% এর বেশি মানুষ ঘরে বন্দী থাকবে কমপক্ষে ২ সপ্তাহ যাবৎ। তাহলে ওই ২০% এর কম মানুষ বাকি জীবনযাত্রাকে ঠেলে নেওয়ার চেষ্টা করবে। তার মধ্যে হাসপাতাল থাকবে, তার মধ্যে নিরাপত্তা আ সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস থেকে বাকিরা থাকবে। তো এটিকে যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু এই ঊর্ধ্বগতিকে আমরা থামিয়ে দিতে পারব। কতটুকু থামাতে পারবো, আমরা কতটুকু ভাবে এটাকে নিয়ন্ত্রণ করব তার উপরে নির্ভর করবে। কারণ আহ, এই ভাইরাস কিন্তু একটানা ৪০ দিন, ৫০ দিন, ৬০ দিন বেঁচে থাকবে এরকম নয়। সেটাকে হিসাব করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ২ সপ্তাহের হিসাবটি বলেছিলেন। এটা কিন্তু ১ম থেকেই বলে আসছিলেন। জি এবং যে কিন্তু দেশ যেভাবে ডক্টর এটাকে শাহজাদা সেলিম এটাকে আমার প্রশ্ন যে আপনি বলেছেন যে এই হতচকিত হওয়ার তো কিছু নেই এরকম করেই গ্রাফটা এরকম করে উঠবে তাই কি ব্যাপারটা কি তাই ছিল মানে আমরা আন্দাজ করতে পেরেছিলাম বা আপনারা আগে থেকে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে হঠাৎ করে মানে আগে যেমন গত বছরের অভিজ্ঞতা যেমন ৭ মৃতের সংখ্যা ১৫ ১৮ আবার ১১ আবারও ৮ এমন করতে করতে একটা নির্দিষ্ট সময়ে এটা পিকে উঠলো এবং সেই পিক যখন নাকি ৬৮ হলো বা ৫৮ হলো সেটাও একদিন ২ দিন এরকম আমরা যদি পুরো দিন পুরো বছরের হিসেবটা করি আমরা দেখছি যে গত এক সপ্তাহে ৫০-এর ঘরে মানে একেবারে আহ, মৃতের সংখ্যা এর শুধু অল্প এদিক সেদিক করছে হতচকিত হওয়ার কিছু নেই বিষয়টি বলেছেন আমরা একটু ব্যাখ্যাটা না, শুনতে চাই আমি সেটাই বলছি। হতচকিত হওয়ার মতো বিষয় নয়। এটা বলছি এই কারণে যে এটা কিন্তু হতে পারত। কারণ আমরা কিন্তু যদি ১ম বারের কাহিনী বলি যে আ ২০১৯ এর ডিসেম্বরের শেষের দিকে যখন চীনে ১ম এ ধরা পড়ল হোয়াং প্রদেশে, তখনও কিন্তু আমরা তারপরের বছরের আমাদের এখানে ৮ই মার্চ ১ম রোগী ধরা পড়ল। মাঝখানের সময়টুকুতে আমরা প্রস্তুতি নিতে চেষ্টা করিনি। বরং আমরা বোঝাবার চেষ্টা করেছি যে সব ঠিক আছে। আমাদের এখানে যদি রোগী ধরা পড়ে আমরা সব ঠিকঠাক মতো ম্যানেজ করব। কিন্তু এবার যখন আমরা উন্নতি করতে থাকলাম, তো উন্নতিটা সকল মহল থেকে এমন হলো যে আমাদের আসলে এই করোনা কাল পার কিছু হয়ে না গিয়েছে, করলেও স্বাভাবিক চলবে জীবনে ফিরে হুম আসছি। তো এখানে কিন্তু তার চেয়েও বড় ঘটনা যেটা ঘটেছে, এই যে ভাইরাসটি যে চরিত্র পাল্টাচ্ছে, স্ট্রেইন থেকে স্ট্রেইন আসতেছে, এই স্ট্রেইনটা কিন্তু এই রোগীর সংখ্যা বাড়া এবং মৃত্যুর সংখ্যা বাড়ার পিছনে বড় হাত রেখেছে। হুম হুম। তাহলে সেক্ষেত্রে যেখান থেকে এসেছে, সেখানেও যদি আমরা কঠোর নজরদারি এবং নিয়ন্ত্রণ করতাম, তাহলে হয়তো এটা কম হতো। সেই অর্থে আমি বলছি যে যা ঘটেছে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। হুম হুম, কিন্তু এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। এখনো হুম। চাইলে আমরা অনেকটুকু নিয়ন্ত্রণ করতে পারব। আমরা আমরা কি বলবো তাইলে যে এই যে মৃতের সংখ্যা আমরা প্রতিদিন গুনছি সেটা কি করোনায় মারা যাচ্ছে নাকি চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এখানে যেটা হচ্ছে যে করোনাতে যারা মৃত্যুবরণ করেছেন, এখানে আমি আরেকটা জিনিস হয়তো পরে আসবে সাথে বলে ফেলি যে আইসিইউ সাপোর্টের কথা বলছে।
করোনার মৃত্যুর সাথে আইসিইউ সাপোর্টের সাথে কিন্তু বিশেষ ধরনের সেবা দিতে হয়। সেটাও যদি আমি একটা চীনের উদাহরণ দিই, চীন যখন রাতারাতি একটা বিশাল হাসপাতাল বানিয়ে ফেললেন, সেখানে কিন্তু অন্য বাকি আইসিইউ সেবাটাকে ওরা দিতে চায়নি। এখানে হাই ফ্লো অক্সিজেন লাগবে, শুধু সেটাকে কেন্দ্র করে ওনারা সেবাটা দিতে চেয়েছেন। সেটা কিন্তু আমরা বাংলাদেশেও চাইলে কোথাও না কোথাও আমরা ব্যবস্থা করে ফেলতে পারি। যেমন চট্টগ্রামে ফিল্ড হাসপাতাল করেছেন, ওরকম কিছু করেও কিন্তু এই সেবা দিলে মৃত্যুর হার আরেকটা কমবে। এখন বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে, কিন্তু রুগীরা কিন্তু অনেকে হাসপাতালে গেলে আর ভর্তি হতে পারছেন না। তাহলে ওরা কিন্তু অনেকেই যে হাসপাতালে গেলে ওরা কিন্তু এই মৃত্যুগুলো ঠেকাবার সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু হাসপাতালে আর জায়গা নেই। তাহলে এটা কিন্তু রোগী যদি সংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা। আচ্ছা, আমি আরো অন্যান্য প্রসঙ্গের আসবো। আমি ডক্টর শাহজাদা সেলিমের কাছে। স্ট্রেইন চেঞ্জের কথা বলেছেন, আমরা কি আগে থেকে যদি এই যে করোনার যে ধরন মিউটেট করে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশে এসে গেছে কি যায়নি, সেগুলো নিয়ে যদি কথাবার্তা বলতাম, অথবা সিরিয়াসনেসটা যদি আগের মতো থাকতো, তাহলে কি এই অবস্থাটা সামাল দেওয়া যেত? ডক্টর সমীর কে সাহা। অনেক অনেক ধন্যবাদ নমিদি। মানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশে যখন আমরা জানি কিন্তু ইউকেতে একটা ভ্যারিয়েন্ট আছে, আমরা জানি যে আফ্রিকাতে একটা ভ্যারিয়েন্ট আছে, আমরা জানি ব্রাজিল একটা ভ্যারিয়েন্ট আছে, এবং বাংলাদেশ এত দেশের থেকে ফ্লাইট আসে এবং এত দেশে আমাদের লোকরা থাকে, ওই ভ্যারিয়েন্টটা আমাদের কাছে আসবে না এটা কখনোই একটা বিশ্বাসযোগ্য বিষয় নয়। সুতরাং আমাদের ইউকের থেকে আমাদের ভ্যারিয়েন্ট আসবে এটাই স্বাভাবিক। আমাদের এখানে একটা সেকেন্ড হোমও আছে, আমাদের বাংলাদেশ নাকি সিলেট হলো যে ওখানকার যাই হোক না কেন আছে, কিন্তু আমরা খুব একটা সিকোয়েন্সিং, আমরা একসময় আমাদের একটা হিড়িক উঠেছিল, মাঝখানে সিকোয়েন্সিংটা একটু স্লো গেছে, আবার যখন গেছে তখন কিন্তু সেগুলোকে আমরা ওইভাবে হয়তো আমাদের পলিসি মেকারদের কাছে আমরা প্লেস করতে পারিনি। তো কিছুদিন ধরে আমরা কিন্তু দেখছি যে ইউকে ভ্যারিয়েন্টটা আমাদের দেশে আছে, এবং অবশ্যই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা কিন্তু এখানে আছে। আমরা কি করতে পারতাম তাহলে? আমরা খুবই স্পেসিফিক্যালি কোয়ারেন্টাইন করতে পারতাম, কিন্তু আমরা শুধু ইউকেকেই কিন্তু কোয়ারেন্টাইন করেছি, আমরা অন্যদের কিন্তু করতে পারিনি। আমরা কিন্তু ফ্লাইট বন্ধ করতে পারিনি, এবং এটা আমরাও অনেক সময় কিন্তু চিন্তা করছি ফ্লাইট বন্ধ করলে আমাদের ইকোনমির জন্য একটা বিরাট প্রবলেম হবে, সেটাও কিন্তু একটা ব্যাপার। বাংলাদেশের কিন্তু মানে দারিদ্র্যের তো অনেক রকমের সমস্যা আছে, যে আমরা যদি সব বন্ধ করি তাহলে যেটা ইকোনমি যেটা হবে সেটা আমরা পারবো না। আমি আপনাদেরকে এখনই বলি, আমি তাকাচ্ছি আজকে আমরা অনেকগুলো সিকোয়েন্সিং করেছি, অল টুগেদার আমরা মার্চ মাসে কিন্তু 19টা যে স্পেসিমেন আমরা 22টা স্পেসিমেন সিকোয়েন্স করেছি, তার মধ্যে 19টা হলো আইদার ইউকে অথবা সাউথ আফ্রিকা। কিন্তু আমরা কিন্তু চিন্তা করতে পারিনি সাউথ আফ্রিকার এখানে আসবে। কিন্তু আমি আরেকটু বলি যে এই যে ভ্যারিয়েন্ট গুলো আমরা পাচ্ছি, এগুলো কিন্তু যে সাউথ আফ্রিকার থেকে আসছে বা ইউকে থেকে আসছে এরকম না, তারা ওখান থেকে এসে তারপরে ট্রান্সমিট হয়ে যে অন্য জায়গায় গেছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। সুতরাং এরা কিন্তু একদম প্রাইমারি যে স্ট্রেনটা ওখান থেকে আসছে তা নয়, তারা আরেকটু বিস্তার ঘটার পরেই কিন্তু আমাদের কাছে আসছে। তার মানে আমাদের এখানে ইউকে ভ্যারিয়েন্ট আছে এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট আছে। আমরা জানি ইউকে ভ্যারিয়েন্ট বিস্তারটা অনেক বেশি করে, এবং এখন আস্তে আস্তে আমরা তার মানে ডক্টর সমীর কে সাহা, আমি যদি একটু জানতে চাই যে এখন একেবারে ঘরে ঘরে করোনার খবর, গত বছর 2020-এর একেবারে সর্বোচ্চ অবস্থা, যেই সময়টার কথা বলি, যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরেও কিছু সময় ধরে, তখন আমরা যেমন করোনার ঘরে ঘরে কথা যেমন শুনতাম, তার চেয়েও গত এক সপ্তাহে চারিদিকে করোনার, মানে একই ঘরে 4 জন লোক থাকলে 4 জনই করোনায় আক্রান্ত, এবং প্রত্যেকেরই খুব তাড়াতাড়ি 75%, 80% মানে লাং ইনফেক্টেড হয়ে যাচ্ছে, যেটা চিকিৎসকরা বলছেন যে পুরা সাদা হয়ে যাচ্ছে, আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা কি আসলে এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ইউকে ভ্যারিয়েন্ট ইত্যাদি এই ভ্যারিয়েন্টের কারণে, নাকি বাংলাদেশের ওয়েদারের সঙ্গে বা বাংলাদেশের নানান কিছুর সঙ্গে এই ভাইরাসটা অন্যভাবে অ্যাডজাস্ট করেছে?
আমার মনে হয় না যেটা বাংলাদেশের ওয়েদারের সাথে, ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু আসছেও দেরি করে। আরেকটা জিনিস হলো শুধু ভ্যারিয়েন্টের উপর ব্লেম করলেই হবে না, কিন্তু আমরা নিজেরাও অনেক গাফিলতি করেছি। আমরা ভেবেছি যে আমাদের আর কিছুই করতে হবে না বোধহয়, আমাদের তো আমরা 5% জন্য ইয়ে হচ্ছে, পজিটিভ হচ্ছে, অথবা 3% পজিটিভ হচ্ছে এরকম। সুতরাং আমরা এখন, আর আমরা তো আবার ভ্যাকসিনও চলে আসছে, সুতরাং আমরা মাস্কও পরবো না, আমরা কিছুই করব না। আমরা বিচে যাব, আমরা বিয়ে বাড়িতে যাব, আমাদের প্রত্যেকটা ক্লাবে যাব, আমরা সবই করব আমরা। তো সবকিছু মিলিয়ে কিন্তু ব্যাপারটা। আরেকটা জিনিস হলো কি, আমরা সবাই আবার এরকমই ছড়িয়ে গেছে। আমরা কিন্তু গত বছর যদি আমরা চিন্তা করি একই সময়, তখন কিন্তু আমরা আস্তে আস্তে শিখতে শিখতে একটু উপরে উঠে সবাই মিলে সম্পূর্ণ উদ্যোগটা ওইখানে দিয়েছিলাম। এখন আবার যেটা হয়েছে, আমরা কিন্তু এই সময়টা সবাই ছাড় দিয়েছি, আমরা যার যার কাজে গিয়ে ব্যস্ত হয়েছি। আমরা কিন্তু এখন আর কোভিড এর কথা চিন্তা করিনি যে এখন বোধহয় আমাদের নিজের কাজে যেতে হবে, কোভিডটা তো আমাদের এক্সট্রা কাজ ছিল। এখন আপনি আপনি দেখুন, আজকেই আপনি টিভিতে দেখবেন বা অন্যদের সাথে কথাও বলছি অনেক জায়গায়, যে যেটা হচ্ছে যে আগে যেই কাজগুলো কোভিড এর কাজ করতো যে জায়গাগুলো, সেই বেডগুলো কিন্তু এখন আর রেডি নেই কিন্তু ওখানে। একদম। এই রেডি করার সুযোগই পাচ্ছি না কিন্তু আমরা আবার। তো সব মিলেই, শুধু ভ্যারিয়েন্ট না কিন্তু। কিন্তু এক সময় তো মানে শুরুর দিকে, করোনার শুরুর দিকেও এই ধরনের ধারণা ছিল, আবার করোনা যখন একটুখানি প্রকোপটা কমে গেল তখনও মনে করা হয়েছে বাংলাদেশে বিশেষ করে, আমি একেবারে এক্সাক্ট কে কখন কবে দাবি করেছেন সেই মানুষটি বা তথ্যটি উপস্থাপন করতে পারবো না, বাট মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন যে আমাদের হয়তো যে ওয়েদার, আমাদের যেরকম ঝড় বৃষ্টি রোদ ইত্যাদি, তার মধ্যে করোনার প্রকোপটা এতটা হবে না। কিন্তু এখন তো দেখা যাচ্ছে এই গত এক সপ্তাহ বিশেষ করে একেবারে উল্টে দিয়েছে। তাইলে ওয়েদারের সঙ্গে তো নিশ্চয়ই তাইলে কোনো সম্পর্ক নেই, নাকি এই ভ্যারিয়েন্টটার এই ওয়েদারের সঙ্গেই সম্পর্ক আছে? এটা এটা ওয়েদারের সাথে আছে বলে আমাদের কোনোভাবেই মনে হচ্ছে না। এটা হলো দুটোর সমন্বয়। ভ্যারিয়েন্ট গুলো আমাদেরকে পীড়া দিচ্ছে, একই সাথে আমরা যে নিজেরা গাফিলতি করেছি তার জন্য সেই সুযোগটা ভ্যারিয়েন্ট গুলো নিচ্ছে আবার। আপনি কিন্তু চিন্তা করুন, ভ্যারিয়েন্ট যতই সে দুষ্টু হোক না কেন, আমি যদি মাস্ক পরে থাকি, আমি যদি ডিস্টেন্স মেনটেন করি, আমি যদি হ্যান্ড ওয়াশ করি, তো ভ্যারিয়েন্ট তো এসে আমাকে কিছু করতে পারবে না। কিন্তু আমি তো সেটা করছি না, তো যার জন্য আমি যখনই আক্রান্ত হচ্ছি তখনই কিন্তু হচ্ছে। আমার যেটা ভয়, একসময় কিন্তু আমরা বলতাম গ্রামে কিছু হচ্ছে না, বস্তিতে কিছু হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু জানি না যে ইউকে ভ্যারিয়েন্টটা কি সেরকমই করবে, যে আমরা তাদেরকে ওই মানুষগুলো এখান থেকেও মুক্তি পাবে, কিংবা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা কুড বি ইভেন ওয়ার্স। ব্রাজিল তো ইভেন আরো খারাপ। সুতরাং আমরা কিন্তু এখনো জানি না যে ব্রাজিলও চলে আসছে কিনা, কারণ কোথার থেকে, কোন শহর থেকে, ভারত থেকে আমাদের এখানে অনেকে আসে, তারা আসছে কিনা আমাদের সম্পর্কে জানি না। সুতরাং এই সব কিছু মিলেই কিন্তু আমরা একটা বড় বিপদে। আমার কাছে এখন মনে হয় যে আমরা কোয়ারেন্টিনটা কতটা করতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু আমার মনে হয় যে আমরা একটু যদি রেজিমেন্টাল, আমি আরেকবার ওই শব্দটা ব্যবহার করি, প্রথমে একবার বোধহয় আপনার এখানে ব্যবহার করেছিলেন, তখন আমার একটা কলিগ খুবই বলেছিলেন এটা নাকি খুবই বাজে শব্দ। আমি জানি না এটা কত ভালো শব্দ না বাজে শব্দ, বাট আমি বলবো গেলে কঠোর ভাবে এই জিনিসগুলোকে করতে হবে, যাতে করে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি। আমরা অন্য কিছু না, ভ্যাকসিন আসবে এটার জন্য আমাদের চিন্তা করা উচিত, যখন আসবে তখন আসবে, বা যখন আমরা যেটুক ছাড় দিয়েছি সেটার জন্য কিন্তু আমরা বড় বিপদ অলরেডি আছি। সুতরাং আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করতে হবে এখন। আমরা একটু জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে শুনে নিতে চাই বড় বিপদ, যেটা ডক্টর সমীর কে সাহা বললেন, এবং সেখানে কঠোরভাবে তিনি আগের দফায় বলেছিলেন, কিন্তু এখন 7 দিনের জন্য স্ট্রেট কোনো রকমের মানে ভাষাগত কোনো মাঝামাঝি অবস্থানে কিন্তু নেই, পরিষ্কার করে লকডাউন শব্দটি। এই এক সপ্তাহের লকডাউনটি কেমন হওয়া উচিত জনস্বাস্থ্যের গ্রামার অনুযায়ী? অনেক ধন্যবাদ। আপনার শব্দটা পছন্দ হয়েছে, গ্রামার অনুযায়ী। আমি প্রথম থেকেই একটা কনসিস্টেন্টলি একটা কথা আপনার এই শোতে এবং বিভিন্ন জায়গায় সবসময় বলে এসেছি, যে সিদ্ধান্ত কঠোর হবে নাকি সিদ্ধান্ত শিথিল হবে বিষয় সেটা না, এটার একটা গ্রামার থাকতে হবে, এটা সায়েন্টিফিক হতে হবে, এবং জনস্বাস্থ্যের যেই পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোকে মেনে এই লকডাউন বলেন আর যাই বলেন সেটাকে আরোপ করতে হবে। তো প্রথমেই আমি যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে 7 দিন।
আমার কথা হচ্ছে যে 7 দিনের জন্য আপনি লকডাউন দিবেন, এই সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে নেওয়া হলো? এটা কি 7 দিনে কোভিড-19 চলে যাবে? এরকম কোনো তথ্য কি আপনার কাছে এসেছে? যদি এসে থাকে আপনি কি কোনো মডেলিং এর মাধ্যমে সেটা পেয়েছেন? কিভাবে জানলেন 7 দিনে যাবে? যে কারণে এই কথাটা বলছি সেটা হচ্ছে আপনি যখন মানুষকে একটা বার্তা দিবেন যে 7 দিনের জন্য, সে 7 দিনের চাল মজুত করবে, সে 7 দিনের খাবার নিবে এবং বাসায় বসে থাকবে। কিন্তু আপনি 7 দিনের মাথায় গিয়ে দেওয়া হয়েছিল গত বছরের 4 দিনের জন্য বা 3 দিনের জন্য। তারপর আবার 3 দিন বাড়ানো হয়েছে। তারপরে সপ্তাহে সপ্তাহে বাড়ানো হয়েছে। এটার পরিণতি যেটা হয়েছে যে মানুষ কিন্তু কখনোই প্রপার প্রিপারেশন নিয়ে ঘরে থাকতে পারেনি। কারণ সাধারণ মানুষ কিন্তু জানে না, সে ভাবছে যে আমি 1 সপ্তাহ পরে তো বের হতে পারছি, কাজে আমি 1 সপ্তাহের চালটা যদি মজুদ রাখি তাতেই আমি সেফ। কিন্তু আমরা বিভিন্ন যেই ম্যাথমেটিক্যাল মডেলিং গুলো থেকে আমরা খুব স্পষ্ট বুঝতে পারছিলাম যে 3-4 মাসের আগে এটা কখনোই যাবে না। তাহলে সপ্তাহে সপ্তাহে কেন আমরা লকডাউন বর্ধিত করেছি? আমরা কেন প্রথমেই বলতে পারলাম না যে আপনারা দরকার হলে 1 সপ্তাহ সময় নিয়ে প্রপার প্রিপারেশন নেন, এরপরে কিন্তু আপনাকে 3 মাস বাসায় থাকতে হবে। সেই প্রজেকশন কিন্তু আমাদের হাতে ছিল। তো এখন যে 1 সপ্তাহ বলা হচ্ছে সেটার ভিত্তিটা কি? আমি বলছি না, আমার কাছে কোনো ডেটা নাই, আই ডোন্ট নো। জি। কিন্তু আমার কথা হচ্ছে আপনি যখন বলছেন 1 সপ্তাহের জন্য দিচ্ছেন, ইউ মাস্ট হ্যাভ দ্যাট এভিডেন্স যে 1 সপ্তাহের মধ্যে এটা চলে যাবে, কাজে আমি 1 সপ্তাহের জন্য লকডাউন দিচ্ছি। আপনি কার সাথে কথা বলে এই সিদ্ধান্তটা দিচ্ছেন? আমার প্রশ্নটা হচ্ছে সেখানে। আমার প্রশ্নটা জি। হচ্ছে যে আপনার সিদ্ধান্ত শিথিল হবে না কঠিন হবে সেটা না। আমার কথা হচ্ছে যে ইউ ফলো আ সায়েন্টিফিক মেথড, ইউ ওকে। ফলো সায়েন্টিফিক এভিডেন্স। জি, জি। হ্যাঁ, আপনাকে একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি রাইট। অবলম্বন করতে হবে। আমার একটু কৌতূহল, ধরে নিলাম এই 7 দিন কিভাবে কিভাবে প্রজেকশনটা 7 দিনের করলো সরকার সেটা আমরা জানি না, বাট একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রজেকশন যখন করবে আপনার কাছ থেকে যখন নাকি কোনো পরামর্শ নেওয়া হবে যে 7 দিন হবে নাকি 7 ঘন্টা হবে নাকি 70 দিন হবে, এই প্রজেকশনের আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিভাবে করেন? প্রপারলি প্রজেকশনটা করতে হলে কি কি করতে হয়? এটার মানে আমি এটার উত্তর দুটো মানে আমি বেসিক্যালি দুটো প্রশ্ন, আপনার আগের একটা প্রশ্ন ছিল যে কি করণীয়, সেটার সাথে মিলিয়ে একটু দিব। একটা হচ্ছে যে কতদিনের জন্য হবে সেটার প্রজেকশনের যারা ম্যাথমেটিক্যাল মডেলিং করেন, এপিডেমিওলজিস্টদের মধ্যে অনেকেই করেন, সেটা ম্যাথমেটিক্যাল মডেলিং করেন, তারা প্রপারলি বলতে পারবেন। এটা ঠিক আমার সুপার স্পেশালাইজেশন এই ফিল্ডে, আমি হেলথ পলিসি এন্ড হেলথ সিস্টেমস নিয়ে কাজ করেছি, পিএইচডি করেছি। কাজে এই বিষয়ে আমার বক্তব্য দেওয়াটা হয়তো আমি জানি, কিন্তু সে বিষয়ে বক্তব্য দেওয়াটা আই এম নট অ্যান অথরিটি অন দ্যাট। আমার কথা হচ্ছে যে এই বিষয়ের অথরিটি আছেন বাংলাদেশে, এই নিয়ে কাজ করছেন। আমি জানি ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স থেকে একজন এই প্রজেকশনটা করছেন এবং তিনি দেখিয়েছেন যে জুন জুলাইয়ের দিকে এটার পিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে অন্তত 2 মাসের আগে এইটা মানে উল্লেখযোগ্যভাবে এটা কমে যাওয়ার সম্ভাবনা অন্তত তার প্রজেকশন থেকে আমার মনে হয় না। প্রজেকশনে নানা রকম পদ্ধতি আছে, এসআইআর মডেল আছে, নানা রকম মডেল আছে, যেই মডেলগুলো ফলো করে এগুলো করা হয় এবং এটা খুবই হাইলি ম্যাথমেটিক্যাল ডেটার উপর ভিত্তি করে কথা করা হয়। অর্থাৎ আমার ডেটাটা খুব প্রপারলি আসতে হবে। যে ডেটাটা আমরা দেখছি সেটার উপর আমার সেটা নির্ভরযোগ্য ডেটা হতে হবে। নির্ভরযোগ্য ডেটা যদি আমাদের হাতে থাকে তাহলে যেই রেলেভেন্ট এক্সপার্ট পিপল যারা আছেন, এপিডেমিওলজিস্ট যারা আছেন, ম্যাথমেটিক্যাল মডেলিং যারা করেন, তারা বলতে পারবেন। এবং এই ধরনের মানুষ, এই ধরনের এক্সপার্টিস আমাদের দেশে আছে এবং এরকম কিছু মডেল আমি ফলো করছিও নিজে ব্যক্তিগতভাবে। আমি নিজে করছি না, কিন্তু আমি ফলো করছি। আর দ্বিতীয়ত, একটা লকডাউন দেওয়ার আগে আপনাকে আগে লকডাউনের প্রিরিকুইজিট গুলো আপনাকে আসলে ফুলফিল করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যখন মানুষকে বলছেন যে আপনাকে বাসায় থাকতে হবে, তাহলে তাকে বাসায় থাকার, সে যেন বাসায় থাকতে পারে। সে তো বাসায় থেকে মরে যেতে পারবে না, তাকে তো খাওয়া দাওয়া করতে হবে, তার কিছু সোশ্যাল নিড আছে, সেগুলো ফুলফিল করতে হবে। সেই ব্যবস্থাটুকু করার একটা রাস্তা তাকে খোলা রাখতে হবে। উহানে যখন লকডাউন করা হয়, সেখানে আপনার কমিউনিটি মোবিলাইজ করা হয়েছিল, কমিউনিটি গ্রুপ করে দেওয়া হয়েছিল, বিভিন্ন পাড়ায় পাড়ায় তারা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন করে দিয়েছিল, যে রোস্টার করে দিয়েছিল যে ঠিক আছে এই কয়টা বাড়ির দায়িত্ব তো এই 5 জনের উপরে বা 7 জনের উপরে, প্রত্যেকদিন একজন করে বাড়ি বাড়ি গিয়ে সেখান থেকে টাকাটা নিয়ে তাদের যে খরচটা নির্দিষ্ট জায়গা থেকে, অর্থাৎ সবাইকে বাইরে যাওয়ার দরকার নাই, আপনি একটা ভ্যান নিয়ে একজন ভলান্টিয়ারকে পাঠিয়ে দেন, সে প্রত্যেক বাসায় ঘুরে ঘুরে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সে ইয়েটা নিবে, অথবা মোবাইলে কালেক্ট করবে যে সে কি কি ধরনের নিড আছে, সেগুলো সে বাসে বাসে গুলো গিয়ে দিয়ে আসবে। তাহলে কিন্তু আর ভিড়টা হচ্ছে না, সবাইকে একসাথে মার্কেটে যেতে হচ্ছে না। তো এই প্ল্যানিং গুলো যদি আমি প্রপারলি করতে না পারি, তাহলে আমার লকডাউন আপনি যতবার দিবেন ততবারই এটা ব্যর্থ হবে। কারণ মানুষকে তো তার জীবনের তাগিদে বের হতেই হবে। তো এই জিনিসগুলো আপনি যদি তার সাবসিস্টেন্সের ব্যবস্থা না করে লকডাউনটা কেবল দেন, তাহলে হবে না। আর দ্বিতীয়ত, লকডাউন আপনি কতদিনের জন্য এবং কোন কোন জায়গায় দিবেন সেটার জন্য আপনার ডেটা থাকতে হবে। জি, আমি ডক্টর তৌফিক জোয়ারদার, আমি দ্বিতীয় অংশটুকু শুনবো আপনার কাছে। একজন দর্শক অনেকক্ষণ ফোনে আছেন আপনাদেরকে প্রশ্ন করবার জন্য। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমি
লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি বলেন লুথর। জি আমার দুটা প্রশ্ন। নাম্বার ওয়ান, যে সোমবার থেকে লকডাউনের ঘোষণার সাথে সাথে টিভি সংবাদে অলরেডি দেখলাম সদরঘাট ও কমলাপুরে গাদাগাদি করে রাজধানী ছাড়ার হিড়িক। তো আমার এ বিষয়ে প্রশ্নটা হলো যে লকডাউনের সরকারি প্রজ্ঞাপনে সরকারি বেসরকারি কর্মচারীদের স্টেশন লিভ যেন না করে এরকম নির্দেশনা থাকা জরুরি কিনা। আর আরেকটা প্রশ্ন হলো যে ওই আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃহত্তর জনগোষ্ঠী মাস্ক না পরিবি মাস্ক পরার ব্যাপারে একেবারে উদাসীন। তাই এই বিষয়ে আচ্ছা মানে জরিমানা সহ শাস্তির বিধান থাকা উচিত কিনা? জরিমানা, শাস্তি, ম্যাজিস্ট্রেসি নানান কিছুই তো হলো, এবং তারপরে আমরা এটা সাময়িক কয়েকদিনের জন্য করি, পরে আর সেটা ধারাবাহিকতা থাকে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, আপনার দুটো প্রশ্নের উত্তরই হয়তো তৌফিক জোয়ারদার দেবেন। আরো একজন আছেন, প্রশ্নগুলো একবারে নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমি সিরাজগঞ্জ থেকে আলমগীর বলছিলাম। জি আলমগীর বলেন। আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল স্টুডেন্ট আগামী 24/2/21 হতে এখন পর্যন্ত আমরা এক্সাম দিচ্ছি। অথচ আমাদের নোটিশে বলা ছিল যে বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান মানে আগামী ঈদের রমজানের পর খোলা হবে। তাহলে কি আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ডিপ্লোমা লেভেলের সকল শিক্ষার্থী? আর আমার কোশ্চেন হচ্ছে যে যেহেতু আগামী 1 সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হচ্ছে, তাহলে আমাদের 7-8 তারিখে যে এক্সামটা আছে এখন পর্যন্ত কোনো স্থগিত করার কোন নোটিশ আমরা পাইনি। তাহলে শিক্ষামন্ত্রী কি এটা বলতে পারেন পরীক্ষাটা কি আপনাদের অফলাইনে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয় নাকি অনলাইনে পরীক্ষা দিচ্ছেন? পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয়। রাইট, আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনি অপেক্ষা করেন। আপনার যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তারা আপনাদেরকে হয় ব্যক্তিগতভাবে জানাবে অথবা প্রেস রিলিজ দিয়ে জানাবে, টেলিভিশনের মাধ্যমে জানবেন, অথবা প্রজ্ঞাপন কিছু একটা তো করবে নিশ্চয়ই। 7 দিনের যেহেতু সরকারি যে নিষেধাজ্ঞা যেটা হলো সেটা তো নিশ্চয়ই এই উদ্যোগটা নেবে, সেটার জন্য অপেক্ষা করবেন। আর আরও একজন দর্শক যিনি রাজধানী ছাড়ার যে হিড়িক পড়েছে, স্টেশন লিভ না করার একটা কোনো অর্ডার থাকা উচিত ছিল কিনা, আর মাস্কের ব্যাপারেও প্রশ্ন করেছেন। এই দুটো প্রশ্নই ডক্টর তৌফিক জোয়ারদারের কাছ থেকে শুনবো। না, এটা খুবই মানে একদম খুবই নাইস, ভালো প্রশ্ন করেছেন আর কি। স্টেশন লিভ আসলে করা উচিত না তাদের, কারণ আমরা যেখানে মানে সরকারি কর্মকর্তা বিশেষ করে তারা তো একটা মানে এমন একটা এক্সিকিউটিভ পজিশনে আছেন, তারা এক্সিকিউট করবেন, তারা মানুষকে আরো নির্দেশনা দিবেন, নির্দেশনা যেন মানুষ মেনে চলে সেই বিষয়টা তারা তদারকি করবেন। তারা নিজেরা যদি চলে যান তাহলে তো আসলে মানুষের মধ্যে সরকারি নির্দেশনা মানার যেই প্রবণতা বা ইয়েটা আসলে থাকবে না, তাগিদটা আসলে থাকবে না। ডেফিনেটলি তাদের স্টেশন লিভ করার ব্যাপারে এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলেই মনে করি। আর মাস্কের ব্যাপারে আমি পার্সোনালি মনে করি যে জনগণ সারা পৃথিবীতে, আমরা আমেরিকাতেও দেখেছি, বিভিন্ন দেশে দেখেছি, মানুষ পার্টি করে বেড়াচ্ছে, মাস্ক পরছে না, মায়ামি বিচে গিয়ে তারা ঘোরাঘুরি করছে, এরকম চিত্র আমরা অহরহ দেখছি। মানুষকে দোষ দিয়ে আমি কোনো লাভ নেই, আমি কখনোই সেটা দিতে চাই না। আমি বলবো মানুষ যদি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা সরকারের কথা না মানে, তার ব্যর্থতা সরকারের বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, সোজা কথা সরকারের বলবো না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কারণ মানুষকে মানানোর জন্য প্রপার কমিউনিকেশনটা তার মানে তারা করতে পারছে না। নাহলে মানুষ কেন মানবে না? সারা পৃথিবীতেই মানুষ এরকম, সারা পৃথিবীতেই মানুষ একটু উদাসীন থাকে এবং সবাই সবকিছুকে ডিউ ইম্পর্টেন্স দেয় না। আর এক্সামের ব্যাপারে আমি বলতে চাই যে এটা নেওয়া উচিত হচ্ছে না। আমরা কিছুদিন আগে দেখেছি যে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা হলো, এটাও একটা আমি মনে করি যে একটা ভুল সিদ্ধান্ত হয়েছে আর কি। সো এটা অবশ্যই রেকটিফাই করা দরকার। আগামী সোমবার থেকে 1 সপ্তাহের জন্য লকডাউন পালন করতে হবে। লকডাউন শব্দটি এই প্রথম স্পষ্টভাবে উচ্চারণ করেছে কর্তৃপক্ষ, সরকার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই লকডাউন চলাকালীন সময়ে কলকারখানা কেমন করে চলবে, কিছু নিয়মকানুনের কথাও তারা জানিয়ে দিয়েছে। এইবার যে করোনার ঢেউ অর্থাৎ করোনার ছোবল যতটা তীব্র, তখন আমরা লকডাউনটা কেমন করে পালন করব? 2020-এর অভিজ্ঞতা নাকি নতুন কোনো কিছু আমাদেরকে করতে হবে? সেই সব প্রশ্ন নিয়েই আজকের নিউজ আওয়ার এক্সট্রায় ডক্টর সমীর কে সাহা আমাদের সঙ্গে আছেন, ঢাকা শিশু হাসপাতালের অনুজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আমরা কিছুক্ষণের মধ্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পাবো,
যিনি কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন। ডাক্তার শাহজাদা সেলিম আছেন বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হরমোন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ। ডক্টর তৌফিক জোয়ারদার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি কথা বলছেন আমাদের সঙ্গে। দর্শক আপনারাও আছেন, আবারও জানিয়ে দিচ্ছি 01730305 এই নম্বরে আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন আপনাদের প্রশ্ন নিয়ে। আমি আবার একটু ডক্টর শাহজাদা সেলিম আপনার কাছে যেতে চাই। এবারের যে ধরন আমরা দেখছি, গত এক সপ্তাহে আমাদের অভিজ্ঞতায়, অর্থাৎ পরিচিত বন্ধুজন, সহকর্মীরা, আশেপাশের সকলেই যেভাবে একযোগে আক্রান্ত হয়ে পড়ছে এবং হঠাৎ করে 70%, 75%, 80% যে ফুসফুসে সংক্রমণ হচ্ছে এবং এটার জন্য আইসিইউ পর্যন্ত দরকার হচ্ছে। আইসিইউতে জায়গা নেই, কিন্তু শুধু তো অক্সিজেনের সাপোর্ট দিলেই গত বছরটা পর্যন্ত আমরা দেখেছি যে অনেকখানি সামাল দেয়া গেছে। এবারের ভ্যারিয়েন্টে কি নতুন কোনো কিছু মনে হচ্ছে চিকিৎসক হিসেবে যেটা দেখছেন? আর কেন আমরা হঠাৎ করে যখন নাকি করোনা একটু একটু কমে আসলো, চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে যারা আছেন তারা তো জানেন, তারা তো আর লে পার্সন নয়, সাধারণ মানুষের মতোই নয় মাস্ক খুলে ঘুরে বেড়াবেন। তারা কেন হাসপাতালগুলোকে অক্সিজেন, হাই ফ্লো নাজাল ক্যানুলা সেগুলোর যে ব্যবস্থা ছিল সেগুলো থেকে সরিয়ে ফেললেন? এটা কি খুবই এক্সপেন্সিভ? এখানে অনেকগুলো প্রশ্ন, তো আমি যদি একটু একটু করে জি, আগাই। একটু করে বলছি। এখন যে ঘটনা দেখা যাচ্ছে যে এই রোগটি কিন্তু সব মিলে প্রায় 1.5 বছর বয়স, 1.5 বছরও হয়নি, একটু কম আছে। তো একটি রোগের গতি প্রকৃতি বুঝতে গেলে আরেকটু সময় লাগে, কিন্তু এই গতি প্রকৃতি কিন্তু এর মধ্যে দ্রুত পরিবর্তন হচ্ছে। কিন্তু আপনি যেটা বলেছেন অনেকটা কিন্তু সেটা সত্যি, যে এবার যারা আক্রান্ত হচ্ছেন দ্রুত খারাপ হয়ে যাচ্ছেন এবং আক্রান্ত হওয়ার পর তীব্রতাটাও কিন্তু এর আগে গত বছরের মার্চ, এপ্রিল, মে, জুনের দিকে যেরকম দেখা গিয়েছিল তার চেয়ে কিন্তু খারাপ। এবং অনেকেরই এমনও হয়েছে যে উনি নিজে যখন ব্যাপারটাকে আমলে নিয়েছেন তারপরে কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তো সেটা কিন্তু আমাদের জন্য খুব একটা বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে হাসপাতাল কেন্দ্রিক সেবাগুলো যেগুলো হয়েছে, এখনো বাংলাদেশে কোনো হাসপাতাল শুধু কোভিড সেবা দিবে অথবা কোনো কোভিড নয় অন্য রোগের সেবা দিবে, এই অবস্থাতে কিন্তু কোনোভাবে ডিমার্কেশন করা নেই। তাহলে এখন যখন রোগীদেরকে কোভিড সেবা দেওয়া হচ্ছে, একটু আগে যে সুমিত বললেন যে কোভিড হাসপাতালগুলো যেগুলো ছিল অন্য একটি হাসপাতালেরই একটি অংশ কোভিড সেবা দেওয়ার জন্য ডেডিকেটেড করা হয়েছিল, ক্রমশ ওগুলোকে প্রত্যাহার করে সাধারণ সেবাতে রূপান্তরিত করা হয়েছে। হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আবার ওটাকে কোভিডে রূপান্তরিত করা হয়েছে এরকম কোনো ঘোষণা কিন্তু আসেনি। এক, দ্বিতীয় হলো হাসপাতালগুলো যেভাবে সেবা দিচ্ছে, চিকিৎসকরাই সেবা দিচ্ছেন, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এই নিয়ন্ত্রণটা আসলে চিকিৎসকদের হাতে নেই। যেমন ধরেন আজকে যে এই স্বাস্থ্য বিষয়ক একটা মহামারী চলছে, যেখানে একটু আগে তৌফিক জোয়ারদার সাহেব বললেন যে এই যে আমরা যে লকডাউন করছি 7 দিন কেন, এদিকে 9 দিন দরকার ছিল, এদিকে 2 দিন দরকার ছিল, একটি হিসাব থাকতে তো। তো ওইরকম কোনো কিছুতে করে হাসপাতালগুলোকে রূপান্তরিত করা হচ্ছে, সেটাকে আমাদের কতজন রোগী আক্রান্ত হতে পারে সেটা ভেবে করা হচ্ছে। কতজন ডাক্তার এখানে সেবা দিবেন, কতজন নার্স এখানে সেবা দিবেন, কত বাকি ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আছে সেটা ভেবে কি করা হচ্ছে, এগুলা কিন্তু আসলে বলা খুব মুশকিল। আমরা কিন্তু খুব ঝুঁকিতে থাকি এই কারণেই যে স্বাস্থ্য বিষয়ক যতগুলো সমস্যার সমাধান করা হয় এখানে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত সবচেয়ে অবহেলিত থাকে। আমরা ওদের শহীদুল্লাহ স্যারকে পেলে আরো ভালো বুঝতে পারবো যে এই যে লকডাউন থেকে শুরু করে বাকি পরিস্থিতি সামলাবার ক্ষেত্রে ন্যাশনাল টেকনিক্যাল পলিসি কমিটির কতটুকু পরামর্শ নিয়ে কত কি করা হচ্ছে স্যার আরো ভালো বলতে পারবেন। তো সেইখানে কিন্তু আমাদের বর্তমান অবস্থাতে কিন্তু এখানে চিকিৎসকদের মতামতকে খুব বেশি মূল্যায়ন করা হয় এরকম কোনো উদাহরণ নেই বাংলাদেশে। স্যার, আমি যে গত বছরের অর্থাৎ 2020-এর পুরোটা জুড়ে যখন আপনারা নানান সময় কথা বলেছেন, হয়তো শহীদুল্লাহ স্যারের মতো একেবারে টেকনিক্যাল কমিটি বসে সরাসরি যেখান থেকে এক্সিকিউশন হয় সেখানে জানানোর মতো সুযোগ না হলেও গত 1 বছরে একই জিনিস বারবার করে মনে করিয়ে দিয়েছেন। সেটা হলো যে একটি ভাইরাস, সেটা 100 বছর আগের যে স্প্যানিশ ফ্লু সেটার
উদাহরণ টেনে আপনারা বলেছেন, এটা একটা ভাইরাস, সেটা বুঝতেও অনেক সময় লাগে। অর্থাৎ এটা কি শুধু মাস্ক আমরা পরবো, হাত ধুয়ে থাকবো তাদের জন্যই বলেছেন, নাকি এটা চিকিৎসা যারা দেন, চিকিৎসার যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য? সুতরাং এই 2 বছর, 3 বছর, 2.5 বছর যাই বলি না কেন, সেই প্রস্তুতি তো হাসপাতালগুলোরও তো থাকার কথা। আমরা যেমন করে সাধারণ মানুষ আমরা স্বীকার করছি, সাধারণ মানুষ একেবারেই নিয়ম কানুন এগুলোর ঊর্ধ্বে উঠে গেছে, অর্থাৎ না মানার একটা প্রবণতা। সেক্ষেত্রে যারা সার্ভিস প্রোভাইডার, যারা হাসপাতালে সেবা দেন, তারা তো নিশ্চয়ই সাধারণ মানুষের মতো অজ্ঞ নয়। তাইলে কেন এখানে সেবাগুলো থাকবে না? এটার প্রবলেমটা হলো যে সেবাগুলো যারা দিচ্ছে তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে না, তারা শুধু সেবা দিচ্ছে। তাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনা মতোই কিন্তু কাজগুলো চলছে, এবং নির্দেশনাগুলো যে খুব বেশি বুঝে শুনে আমাদের দেশের গবেষণা ভিত্তিক ফলাফল বা বিদেশি গবেষণা ভিত্তিক ফলাফলের ভিত্তিতে করা হচ্ছে, এটা কিন্তু বলা খুব মুশকিল। তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে গত বছরে এরকম একটি মহামারী, আমরা একটা পিক পার করে আবার যখন ডাউন ট্রেন্ডে আসলাম, তাহলে এখানে আমরা কেন প্রস্তুতি রাখলাম না যে আবার যদি খারাপ হয়ে যায় আমরা এই মানুষগুলো কিভাবে সেবা দিব। এবং আইসিইউ কিন্তু আবারও পরিষ্কার ভাবে বলছি যে আইসিইউ লাগবে সেরকম নয়। এটার জন্য বিশেষ ধরনের হাই ফ্লো অক্সিজেন, যেটা খুব মোটেও খুব বেশি এক্সপেন্সিভ নয় এবং অনেক বেশি সময় লাগে তৈরি করতে, তাও নয়। চাইলে কিন্তু রাতারাতি করা সম্ভব, এবং সেটা পৃথিবীর বহু দেশ করেছে, বাংলাদেশও কিন্তু করেছে। স্যার, রাতারাতি দু এক মানে জায়গায় আমার করেছে, প্রশ্নটা সুতরাং ঘুরে চাইলে ফিরে করা আবারও যদি একেবারে টু দি পয়েন্ট করি, যে বিশেষজ্ঞরা বলছেন যে 3 বছর লাগবে এটা দেখতে দেখতে, এটা টিকা নেই, মাস্ক পরি আর যাই করি না কেন। যখন নাকি এরকম একটি কথা, সেটার কেউ তো দ্বিমত পোষণ করেননি, কোনো WHO করেনি, আপনারাও করেননি। সেরকম একটি জায়গায় যখন, তখন তো আমরা প্রত্যেকটা হাসপাতালে এই হাই ফ্লোর ব্যবস্থা করা, আগামী 3 বছর কেন আগামী 5 বছর যাতে আমাদের করোনা যে কোনো সময় উঠবে নামবে, সেই সময় যাতে সাপোর্টটা দিতে পারি, সেই প্রস্তুতি তো নিয়ে রাখার কথা ছিল, অথবা উচিত ছিল। সেই জায়গায় গুটিয়ে ফেলার কারণটা কি? করোনা চিকিৎসা কি আসলে ফ্রি করা হয় নাকি? সেই উত্তরটা যে কে দিবে, আমরা 3 জনের মধ্যে কেউ কিন্তু সেই উত্তরটা আসলে দিতে পারবো না। আমরা আমরা প্রশ্নটা রাখলাম আর কি হাওয়ায়, যে যারা সিদ্ধান্ত নেন তারা। আর আরও একটি প্রশ্ন, যে করোনা চিকিৎসাতেও কেউ এখনো হাসপাতালে গিয়ে করোনা চিকিৎসা করেছে, সেটা অক্সিজেনই নিক আর একটা স্যালাইন নিয়ে আসুক, সেই চিকিৎসাটা তো আসলে ফ্রি নয়। সেক্ষেত্রে এই ব্যবস্থাটা কেন গুটিয়ে ফেলা হলো, এটাই স্যার আমার আর কি প্রশ্ন। যে সোহরাওয়ার্দী হাসপাতালের মতো একটি হাসপাতাল, আমি নিজে গিয়ে দেখেছি যে যেখানে যে একটা করোনার রোগীকে নিয়ে যে সে রেজিস্টার হতে হতে যেই সময়টা, সেই সময়টাতেও যাতে হাই ফ্লো অক্সিজেন থেকে অক্সিজেন নিতে পারে, সেরকম একটি ওয়েটিং এরিয়াতে পর্যন্ত তার হুইল চেয়ারটা যেখানে নিয়ে রাখা হবে, ল্যান্ড করা হবে, বাথরুমে যেতে হলে সে তখনও যাতে অক্সিজেন নিতে পারে সেরকম ব্যবস্থা রাখা হবে। তাহলে রাতারাতি এটাই কেন বন্ধ হয়ে যাবে? এরকম অনেকগুলো হাসপাতালে করা হয়েছিল, কেন বন্ধ হয়ে যাবে? কেন এখন অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে? সেটাই দুর্ভাগ্যজনক অবস্থা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কিছু যোগ করবেন কিনা? এটা আমি মানে আপনার আপনার প্রশ্নে, আমার আগের প্রশ্নের সাথে এটা কিছুটা জড়িত, এবং ডক্টর সাজেদা সেলিম স্যারও খুব যথার্থভাবে বলেছেন যে এটা একটা প্ল্যানিং এর ইস্যু। কিন্তু এটাও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা ডাক্তারদেরকে মনে করি যে ফেস অফ অর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হেলথ সিস্টেম, কিন্তু আসলে ওনাদের হাতে আসলে করণীয় খুব কমই থাকে। ওনারাও বেসিক্যালি ভিকটিম অফ দ্য সিস্টেম রিয়েলি। তো যারা এই সিস্টেমটাকে পরিচালনা করেন, সেখানে জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা কে নিয়ে যারা ভাবেন, এই জাতীয় মানুষদের থাকা দরকার, এবং তাদের সিদ্ধান্তগুলো আসলে বিজ্ঞানসম্মতই হওয়া উচিত। যেমন এটারও কিন্তু একটা আছে, একটা টুল আছে, WHO এর একটা টুল আছে, যে আপনার একটা কি পরিমাণ ইয়ের জন্য একটা কেস আসলে কি ধরনের রিসোর্স আমার লাগবে, হিউম্যান রিসোর্স কেমন লাগবে, কি কি ইকুইপমেন্ট লাগবে, সেটারও একটা প্রজেকশন টুল আছে। কিন্তু সেই টুলগুলো ইউজ করা হয় কিনা আমি জানি না, সেগুলো করেও কিন্তু একটা ধারণা করা যায় যে কি ধরনের সিচুয়েশন আমার কি ধরনের হিউম্যান রিসোর্স আমার রিজার্ভ রাখতে হবে। তো এই প্ল্যানিং গুলো কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের কোনো হসপিটালে ওইভাবে করা হয়। এবং এর মধ্যেই এই আমাদের মানে বিজ্ঞান মনস্কতা যে আমাদের একটা দারুণ অভাব রয়েছে,
সেটার সাথে আসলে অনেক কিছু অনেকগুলো সমস্যার সূত্র জড়িত। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনি গত বছরের যখন আমরা প্রায় প্রতিদিনই করোনা নিয়ে আলোচনা করেছি, প্রায় আমরা আপনাদের কাছ থেকে, বিশেষ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে একটা অভিযোগ শুনেছি, অনুযোগ, অনেকটা অভিমানের সুরে, যে এরকম একটি প্যান্ডেমিক সবসময় হ্যান্ডেল করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা সামনে থাকে এবং অন্যান্য হেলথ রিলেটেড সকলেই তাদেরকে প্রাধান্য দিতে হয়, সবাই মিলে এই প্ল্যানিংটা করে। সেটা তো আমরা 2020 গেল, এই 2021-এর প্রস্তুতির দিকেও কি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সামনে টানা হয়েছে? এটা এইটা যে লাগে, এটা খুব কমন সেন্সের ব্যাপার। আসলে যে যেই কাজটা করতে পারে তাকে সেই কাজে যেতে হয়। কিন্তু এখানে একটা যে বিষয়টা আমি মনে করি যে বিষয়টা আসলে নলেজের না, বিষয়টা হচ্ছে পাওয়ার ডাইনামিক্স এর। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তারা তাদের যে ক্ষমতার যে একটা মানে একটা আরাম আছে, আয়েশ আছে, সেটাকে অন্য কারো হাতে ছেড়ে দিতে কখনোই স্বচ্ছন্দ হবেন না। এখন ওই জায়গাটা ভাঙা, এটা ইটস নট এ ম্যাটার অফ নলেজ, এটা তারাও জানেন, আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানি, কারণ এটা খুব কমন একটা আন্ডারস্ট্যান্ডিং। তো ওই জায়গায় তো কোনো পরিবর্তন হয়নি। কাজে আপনার ওই যে স্ট্রাকচার ইনফ্লুয়েন্সেস দ্য বিহেভিয়ার, আপনার স্ট্রাকচার যদি চেঞ্জ না হয় আপনার বিহেভিয়ারে তো কোনোদিন পরিবর্তন আসবে না। আমরা যে বিহেভিয়ারটা আমাদের সবার মধ্যে দেখতে পাই, সেটার উৎস তো আসলে আমাদের যে স্ট্রাকচারটা সেট হয়ে আছে, সেই স্ট্রাকচার তো 2020 আর 21-এর মধ্যে কোনো পরিবর্তন নেই, আগে যা ছিল তাই আছে। আমাদের নলেজ চেঞ্জ করে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত ওই পাওয়ার হাউসে কোনো পরিবর্তন না আসছে। মানে আমাদের যেখান থেকে স্বাস্থ্যের নীতিগুলো নির্ধারিত হচ্ছে, সেইখানে যখন টেকনিক্যাল পার্সনদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এগুলো সমাধান হবে না। জি, একটা ছোট জিনিস একটু সমীর সাহার কাছ থেকে জেনে নিতে চাই। এবার আমরা দেখছি যে এক সপ্তাহ বা 1.5 সপ্তাহে অনেক গ্রাফটা একেবারে উপরে, এবং এই আলোচনার মধ্যে বারবারই আমরা বলছি যে সাধারণ মানুষ তারা মাস্ক পরা ছেড়ে দিয়েছে, তারা হাত ধোয়া ছেড়ে দিয়েছে, এ কারণেই হচ্ছে। আবারও কেউ কেউ আক্রান্ত যারা আছেন তারা কিন্তু খুব স্ট্রংলি এই অভিযোগকে তারা ডিফেন্ড করছে যে এটা আসলে মোটেও নয়, তারা ঠিকঠাক করে হাত ধোয়া বা মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা সেইটুকু করেছেন, তারপরেও আক্রান্ত হচ্ছে। এইটাকে একটু পরিষ্কার করবেন আমাদেরকে যে গত বছর 2019-এর শেষ এবং 2020 আমরা নানাভাবে প্যানিকড হয়েছি যে এটা ধরলেই বোধহয় আমাদের করোনা হয়ে গেল, এই বোধহয় কলমটায় হাত দিলে আমি মরে যাচ্ছি। আমরা হাত ধুতে ধুতে স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং, নানান শব্দ ইত্যাদি এসব বুঝতে বুঝাতে গিয়ে হিমশিম খেয়েছি। কিন্তু এবারের বিষয়টি নিয়ে একটু যদি পরিষ্কার করে বলেন, যারা হাত ধোয়ার ঠিকঠাক ছিল, দূরত্ব মানার বিষয়টিও যাদের একেবারেই অভ্যাসে পরিণত হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন, তেমন কোনো ভিড় ভাট্টাতেও যাননি, তাদের মধ্যে অনেকে খুবই অল্প দিনের মধ্যে আক্রান্ত হয়েছেন। সেটার তাহলে কি সমাধান, মানে এবার তাহলে কোন দিক দিয়ে যাচ্ছে? খুবই খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট আমি জানি না যে আমি ঠিক উত্তর দেবো কিনা, কিন্তু আমার মনে হয় আমার কলিগ আলাদা বলবেন এটাকে। ব্যাপারটা হচ্ছে যে এই যে প্যান্ডেমিকটা হচ্ছে এবং যে ভাইরাসটাকে নিয়ে আমরা এখন ডিল করছি, সেটা কিন্তু আমি শুধু নিজে মাস্ক পরে ঘুরে বেড়ালাম সেটা কিন্তু যথেষ্ট নয়। এবং আমি যে কিছুই করছি, মানে আমি কোথাও টাচ করছি না বা কোথাও যাচ্ছি না, আমি তো আমার বাড়িতেই আছি, এটা কিন্তু এরকম নয়। কারণ আমরা দেখেছি যে এরকমও কিন্তু আমাদের মধ্যে রিপোর্ট আছে কিন্তু, যে আপনি কখনোই বাসাতেই থাকেন কিন্তু আপনি এলিভেটরে আসা যাওয়া করেন এবং আপনি কারোর সাথে কথা বলেন না, মাস্ক পরে আপনি চলে যান, কিন্তু আপনি যখন ওই বাটনটা প্রেস করেন তখন থেকে যে আরেকজন কিভাবে ওই বাটনটা প্রেস করছে এবং সেখান থেকে যে কোথায় যাচ্ছে আপনি কিন্তু জানেন না। সো এটা এই ব্যাপারগুলো কিন্তু এতই ব্যাপার। আমার মনে হয় যে প্রথম যখন আমরা কথা বলতাম বিভিন্ন সময় তখনই বলেছি যে এইটার ব্যাপারটা এরকম যে সবাই মিলে একসাথে কাজ করতে হবে এবং প্রত্যেকেই এটাকে ফলো করতে হবে। আপনি যদি আপনার পাশে দেখেন যে আপনি মাস্ক পরে আছেন আর পাশে আরেকজন কিন্তু মাস্ক না পরে কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছেন, তাতে করে কিন্তু আপনার মাস্কটাও কন্টামিনেটেড হচ্ছে, কোন সময় আপনি ওই মাস্ক যেটা হাতে দিচ্ছেন তাতে করে কিন্তু সেখান থেকে আপনি আবার কন্টামিনেটেড হচ্ছেন। তো এটা স্প্রেড করা তো খুবই সহজ একটা ব্যাপার কিন্তু। আর
যখন এই ভাইরাসগুলো ভ্যারিয়েন্টগুলো ডিফারেন্ট হয়েছে, তখন কিন্তু আগে যেটা হতো যে ইনোকুলাটাও যেটা আগে যেটা দরকার হতো তার থেকে কম ইনোকুলাতেই কিন্তু তারা খুবই তাড়াতাড়ি ওখানে মাল্টিপ্লাই করে কিন্তু সেটা আমাদের মধ্যে বিস্তার করছে। সুতরাং সবকিছু মিলে আমরা একটা সমস্যাতে আছি। আর একটা হলো যে আমরা হয়তো বা এখনকার ভ্যারিয়েন্ট গুলো, আমরা তো আসলে এই ভ্যারিয়েন্ট গুলো তো আমরা ল্যাবরেটরিতে বসে বসে টেস্ট করতে পারি না, আমরা কিন্তু বুঝতে পারছি যে আচ্ছা এই ভ্যারিয়েন্ট গুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি যদি কখনোই আপনি আমাদের একদিন দুদিনের মধ্যে আপনি কোথাও ছবি দেখবেন, আমাদের চাইল্ড রিসার্চ ফাউন্ডেশনের ফেসবুকেও দেখতে পারেন যে কিভাবে ক্রমশ প্রতি মাসে ভ্যারিয়েন্ট গুলো, ইউকে ভ্যারিয়েন্ট অ্যান্ড সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট কিভাবে এগুলো স্প্রেড করছে। এটা দেখে আমরা বুঝতে পারি ও আচ্ছা এরা ক্রমশ আগের যে ভাইরাস গুলোকে ছিল সেগুলো ওভার পাওয়ার করে নিজে কিন্তু ওখানে গিয়ে যাচ্ছে। তার মানে সে যদি স্প্রেডও বেশি করে সেটাও তো একটা বড় একটা ব্যাপার। তার মানে সেটার জন্য কিন্তু আমরা সবাই ভুক্তভোগী হব। এবং তার জন্য আমরা আগে যদি মনে করি যে আমরা 60%-এ মাস্ক পরতো, যদিও এটা সত্যি না, 60% পরে না কেউ, তাহলে এখন আসলে 90%-এ মাস্ক পরা উচিত। এবং এটা জোর করে হলেও পরা উচিত এবং ক্লিয়ারলি বলা উচিত আপনি মাস্ক কেন পরছেন না, দয়া করে মাস্কটা পরেন, আপনি নিজে তো ভালো থাকবেনই, অন্ততপক্ষে আমাকে ভালো থাকার সুযোগটা করে দিন। সাধারণ মানুষ অনেকেই প্রশ্ন করছে গরমটা বাড়ার সাথে সাথে করোনা বেড়ে গেল, কোনো যোগ আছে কি? না, একদমই না। এটা একটা সমস্যা হতে পারে, সেটা হলো যে আমরা যখন মাস্ক পরি তখন হয় কি এটা ঘামায়, তো আমি সুযোগ পেলেই এটাকে নামিয়ে রাখি এবং নামিয়ে রেখে ওকে জিজ্ঞেস করলাম ভাই আপনার মাস্কটা কোথায়, এই তো এখানেই আছে, উনি রেখে দিলেন আর কি। তারপর অনেকে বলে যে পকেটে আছে, কেউ বলে আচ্ছা বাসায় রেখে আসছে, মনে হয় যেন বাসায় রাখলেও বোধহয় কাজ হবে আর এরকম একটা ব্যাপার। তো তার মানে গরমের সঙ্গে করোনার, গরম বেড়ে যাওয়ার সঙ্গে করোনার একটা যোগাযোগ তো আছে। গরমের কারণে মাস্কটা থুতনিতে রাখেন, গরমের কারণে মাস্ক ঘেমে যাচ্ছে, পকেটে থাকছে, বাড়িতে থাকছে, সে কারণেই আমরা অনেক অনেক বেশি আক্রান্ত, খুব দ্রুতই আক্রান্ত হচ্ছি, সেটাও একটা গরমের যোগ থাকতে পারে। এছাড়া আমাদের এই অনুষ্ঠানে একজন চিকিৎসক বলেছিলেন যে এই সময়টায় আমরা যখন শীত থেকে গরম, গরম থেকে শীত, অনেকগুলো ভাইরাস এমনিতেও হয়, সেটার সঙ্গে কি এই করোনার নতুন যে ধরন সেটা যুক্ত হওয়ার কি কোনো মানে যোগ আছে কি না? অন্য সময় আইডিয়াল সিচুয়েশনে হয়তো এই সময় ফ্লুর একটা সিজন। আমি চিকিৎসকদের কাছ থেকেই এই উত্তরটা নিব। আগেই বলেছি আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যুক্ত হবেন। স্যারকে আমরা পেয়েছি, অনেকগুলো প্রশ্ন রেখে দেওয়া হয়েছে, আমাদের আলোচকরাও অনেকে স্যারকে প্রশ্ন করতে চেয়েছিলেন। স্যার প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। লকডাউন, আমরা এক সপ্তাহের লকডাউনের যে ঘোষণা করা হলো সেটা কেমন লকডাউন হবে? টোলারবাগ বা মিরপুরে যেমন লকডাউন হয়েছিল সেরকম, আর কেন এক সপ্তাহ? আরও একটি প্রশ্ন স্যার, যে আপনারা যেহেতু টেকনিক্যাল কমিটিতে আছেন, এইবারের করোনা অর্থাৎ এই দ্বিতীয় যদি ঢেউ বলি বা তৃতীয় ঢেউ যাই বলি না কেন, এটার যেভাবে সামাল দেওয়া হবে সেটার পরামর্শ কমিটির পরামর্শ অনুযায়ী চলছে নাকি? দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাবটা এভাবে দেই, সেটি হলো যে প্রথমে আমি এটিএন নিউজ, তার দর্শক এবং উপস্থাপিকা আমাদের যে মুন্নিশা এবং আমার সঙ্গে যারা আলোচক আছেন, they are all very enlightened people and আমি শিওর যে তাদের মাধ্যমে দর্শক শ্রোতারা অবশ্যই উপকৃত হয়েছে। তো আমি মিস করেছি, আমার কিছু প্রি অকুপেশন ছিল। একটি হলো যে লকডাউন, আবার একটা বলি, যখন খুব দ্রুত গতিতে সংক্রমণ বাড়ে তখন একটা কথা আছে যে একটা হার্ড ব্রেক দরকার আছে। তো হার্ড ব্রেকটা মেজরিটি দেশ মনে করে যে এটা একটা লকডাউন, কিন্তু এটা একমাত্র পন্থা নয়। মানে করোনা সংক্রমণ রোধের জন্য একটি উত্তম পন্থা, কিন্তু একমাত্র পন্থা নয়। এখন এই যে লকডাউনের কথা সরকার যেটা ঘোষণা দিল, যেটা ইমপ্লিমেন্ট হবে বলা হচ্ছে সোমবার, আবার এও শুনছি যেটা মঙ্গলবার হতে পারে। এটা একটা ভালো জিনিস যে কিছুটা সময় নিয়েছে মানুষকে আগাম জানান দেওয়া যে তারা এই এক সপ্তাহের জন্য যখন
ঘরবন্দি থাকবে তখন তাদের কেনাকাটা ওষুধপত্র সেরে নেবে। কিন্তু প্রশ্নটা ছিল যে কোন ধরনের লকডাউন, এটা কিন্তু এখনো আমরা জানি না, বিকজ এইটা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যান্য আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং এ সভা করে একটা সুচিন্তিত মতামত দেবে। কিন্তু আমি অ্যাজ এ পার্সন মনে করি যে এটা প্রপার লকডাউন হওয়া উচিত, যেহেতু আমরা 7 দিনের জন্য দিয়েছি। কিন্তু আবার এট দ্য সেম টাইম স্যার আপনি কেন মনে করছেন, মানে আপনি কেন মনে করছেন যে প্রপার লকডাউন হওয়া উচিত? আমি তো আপনার পরিচয়টা বললাম, কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি। এখন প্রথমবার আমরা যতই ভুলভ্রান্তি যাই করি না কেন, এটা 2021 এবং এখন আবারও হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা মৃত্যুর সংখ্যা। আমরা প্রতিদিনই 50-এর ঘরে বলছি। তখন আমরা যদি জাতীয় কমিটির একজন পরামর্শক যদি বলেন যে উচিত, এটা আমি ঠিক করে জানি না, তাহলে কি স্যার ঠিক করে আবার সমন্বয়টা হচ্ছে না? মনীষা, যেটা হলো যে আমাদের একটা পরামর্শ হলো যে এই যে বলা হলো যে প্রপার লকডাউন দেওয়া উচিত, আমি যেমন উচিত বলছি, কিন্তু আসলে সরকার তো সেটাকে বাস্তবায়ন করবে। আমি যে কথাটা একটু আগে ধারাবাহিকতা বলি যে আমাদের পরামর্শগুলো কখনো ইন টোটো গ্রহণ করা হয়, কখনো কখনো বাস্তবতার আলোকে ওনারা ইন টোটো গ্রহণ করতে পারেন না, সেটাই হলো বাস্তবতা। দ্বিতীয় যেটি পার্টটা বলা হলো যে দ্বিতীয় প্রশ্নটা ভুলে গেলাম আমি, মনীষা। স্যার আমরা বলছি যে আপনি তো মানে এই টেকনিক্যাল কমিটিতে স্যার আপনি আছেন, মানে আপনি উচিত না উচিত, আমরা তো আগের বারের অভিজ্ঞতা থেকে তো এবার একটু কিছু না কিছু নিশ্চয়ই শিখেছি বা শিখবো, সেখান থেকে তো ভালোভাবে হ্যান্ডেল করার কথা। আপনি যদি মনে করেন যে মনে করছি দেওয়া উচিত, তাহলে তো স্যার আমরা একটু হতাশ হই। না, এটা একটু হতাশ হওয়ার কিছু নেই। কথাটা হলো যে কান্ট্রি স্পেসিফিক বা কান্ট্রি কনটেক্সটটাকেও অনেক সময় বিবেচনায় নিতে হবে। একটু আগে বেশ কয়েকটি গণমাধ্যমে ওই মানুষজনের কথা শোনা হচ্ছিল, ওদের কথা শুনতে হবে, বিকজ ওরাই কিন্তু আসল লোক। তাদের কথা হলো আমরা লকডাউন চাই, লকডাউন হোক, কিন্তু আমাদেরকে কিন্তু বেঁচে থাকার পথ দিতে হবে, একদম পরিষ্কার তাদের কথা। কেউ কেউ বলেছে আমি গতবার চাকরি হারিয়েছিলাম, কোন রকমে আবার পেয়েছি, আমি আর একবার চাকরি হারাতে চাই। কেউ বলছে যে আমার খাবারের কি হবে, এইটা কি আমরা কি এনশিওর করতে পারবো রাষ্ট্র থেকে? সেই জন্য কতগুলো জিনিস হলো যে আদর্শিক একটা জিনিস আর বাস্তবায়নযোগ্য একটা জিনিস। আবারও বলতে চাই, জীবন যেমন খুব প্রয়োজন, জীবিকাকে মানে আমরা পরিহার করতে পারবো না। যদি জীবিকা পরিহার করি তাহলে ওর যে মূল্য দিতে হবে সেটাও কিন্তু কম না। সেই জন্য আমি মনে করি যে সরকার এই জায়গাটায় অবশ্যই সুবিবেচনা প্রসূত একটি সিদ্ধান্ত নেবে। এবং আমি যেটা মনে করি যে একটা সিদ্ধান্ত যেমন বলেছে আন্তঃজেলা পরিবহন বা যোগাযোগ, এইটা কিন্তু একটা বিশাল জিনিস। এইটা যেমন দরকার আছে, সেই সাথে সাথে এই 1 সপ্তাহ লকডাউনে যাতে সবাই ঘরবন্দি থাকে সেটাও নিশ্চিত করা দরকার। কিন্তু জরুরি সেবা এবং যেটা বলা হলো যে এই যে কলকারখানা কি স্বাস্থ্যবিধি মানবে, এটা যদি সরকার মনে করে যে এটা পার্ট অফ জীবিকা, এটাকে আমি কোনোভাবেই রহিত করতে পারবো না, তখন তার জন্য আর কি কি মেজার নিতে হবে, এই জিনিসগুলো পাবলিক হেলথ এক্সপার্ট যারা, সেটা আমাদের যে কমিটিতে আছে, যেমন আছে স্বাস্থ্য অধিদপ্তরও আছে, তাদের কাছ থেকেও পরামর্শ নিতে হবে। আমার কথা হলো যে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, সব মত যে একরকম হবে তাও নয়। ইভেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কিন্তু মতামত সব একরকম নয়। যেমন আমাদের কমিটি থেকে বলেছিলাম মডিফাইড লকডাউন, সেটা যদি বলতে যাই লম্বা হয়ে যাবে। তো আমাদের কথা হলো যে আমরা লকডাউন যেটা দিচ্ছে সেটা একটা হার্ড ব্রেক হিসেবে কাজ করবে, প্রপার লকডাউন হওয়া উচিত, কিন্তু এট দ্য সেম টাইম মানুষের অন্যান্য ধরনের কষ্ট বা জীবিকাটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়। আমি আশা করি যে সরকার দেখবে এই আগামী 1-2 দিন তার সময় আছে, এই সুপরিকল্পনাটা নেওয়া আমাদের জন্য খুবই। স্যার একটি প্রশ্ন আমি অন্য 3 আলোচকের কাছে করেছি, কিন্তু তারা কেউ এটার অথরিটি নন। আমি বুঝলাম যে প্রশ্নটি করেছি যে হার্ট ব্রেকের মতো লকডাউন করবেন কি করবেন না, তার উত্তরে আপনি জীবন জীবিকার কথা বলেছেন। এটা সবাই কনসিডার করছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও করেন অনেক সময়। কিন্তু চিকিৎসার যে বিষয়টি, যে যতগুলো হাসপাতাল সরকারি বেসরকারি, তাদের যে অক্সিজেন মানে অক্সিজেনের সরবরাহটা, হাই ফ্লো অক্সিজেনের, এটাই তো একমাত্র আপনারা প্রেসক্রিপশন দিচ্ছেন যে এই করোনা আক্রান্ত হয়ে যাওয়ার পরে লাং যখন নাকি ফুসফুস আক্রান্ত হয় তখন অক্সিজেনই বাঁচিয়ে দেয়। সুতরাং এই নিঃশ্বাস নেওয়ার এই বিষয়টি, অক্সিজেন নেওয়ার এই বিষয়টি, এটা তো একটা মানে শুধুমাত্র বিশেষায়িত জায়গা, চিকিৎসা কেন্দ্রগুলোর জায়গায়। সেখানে কি আপনার মতো একজন বিশেষজ্ঞ পরামর্শক চিকিৎসক এরকম
সাজেশন কি স্যার রাখেননি যে আমাদের আগামী 3 বছর বা 3.5 বছর অথবা 2 বছর অথবা 1 বছর যেমন করে বলেন আপনারা, যতদিন করোনা ওঠানামা করবে আমাদের চিকিৎসার ব্যবস্থাটা রাখতে হবে? মনীষা, এই প্রশ্নটা অনেক ভালো এবং আমি এটা চাইছিলাম এরকম একটা প্রশ্ন যেন আমাকে করা হয়। সেটি হলো যে আমাকে এই করোনার সময় সারা বিশ্ব যেটা অবলোকন করেছে এবং ব্যবস্থা নিয়েছে, আমাদেরকেও তাই। দুটি জিনিস হাতে হাত ধরে চলতে হবে, যেটাকে ইংরেজিতে বলে হ্যান্ড ইন হ্যান্ড। একটি হলো হাসপাতালের সেবার ব্যবস্থাটাকে আমাকে পর্যাপ্ত রাখতে হবে, যাতে আমার কোনো রোগী হাসপাতালে সিট পেল না বা পেলে অক্সিজেন পেল না, এরকম যেন ঘটনা না ঘটে, যেটা আপনার প্রশ্ন। অন্যদিকে আমি কি শুধুমাত্র হাসপাতাল সম্প্রসারণ করে যাব? পৃথিবীর কোথাও এটা পারে নাই বলে উন্নত বিশ্বের আমি একটার পর একটা দেশ নাম বলতে পারবো যেখানে স্যার সম্প্রসারণের কথা বলিনি, সংকোচন কেন হলো, বন্ধ কেন করে দিল হঠাৎ করে ডিসেম্বরের পর থেকে? আমাদের আমি আসবার আগে আমি মনে করি প্রেক্ষাপটটা বলে আলোচনা অর্থবহ হবে। জি স্যার, মানে আমাকে একদম পরিষ্কার করে বলতে হবে, আমি শুধু হাসপাতাল আরো 10,000 বেড বাড়ালাম আর 10,000 বেডের প্রত্যেকে অক্সিজেন পেল, দ্যাট ইজ নেভার এন আনসার। আমি বলছিলাম হ্যান্ড ইন হ্যান্ড। এই কথাটা আমি আজকে এটিএন নিউজের সবাই দর্শকদেরকে বলতে চাই। একটি হলো সারা পৃথিবীর একটা সুন্দর গ্রাফ আছে, মডেল। আমি হাসপাতাল ব্যবস্থাপনার যেমন সম্প্রসারণ ঘটাবো, আরেকটি হলো যে একই সাথে আমি কিন্তু এই রোগ নিয়ন্ত্রণ করবো। যদি না করি, আমি যদি রোগের উৎপত্তি স্থল বন্ধ না করি, ক্রমান্বয়ে যদি একসময় 15,000 20,000 করে রোগী মানে সংক্রমিত হয়, তাহলে আমার কোনো হাসপাতাল নেভার এভার। ওই জন্য আমি বারবার বলছি যে এইটাকে দুই ভাবে করতে হবে। একটি দিকে আমার সংক্রমণের ঊর্ধ্বমুখী হারের হ্রাস টানতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম এখন যে কটা বেড আছে, যে কটা অক্সিজেন সরবরাহ আছে, তার বাড়াতে হবে। প্রশ্ন হলো যে সংকুচিত করা হয়েছিল কিনা, এই কথাটা মনে আমি এই মাধ্যমে বলেছি, অনেক জায়গায় বলেছি যে যখন দেখা গেল যে 80% বেড খালি, তখন কিন্তু অনেকে বলছিল যে আমরা নন কোভিড রোগীদেরকে আর বঞ্চিত করতে চাই না, তাদের জন্য আমরা এই বেডগুলো খুলে দিই। আমি তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে যদি কোনো কারণে এই কিছু বেড এখন শিফট করতে হয় নন কোভিডের জন্য, কিন্তু রাতারাতি এটাকে আবার নন কোভিড থেকে কোভিডে যেন আমরা চলে যেতে পারি, তার ব্যবস্থা রাখা। সেই জায়গাটা কিন্তু আমি বলবো সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করছে যে রোগ মানে বেড সংখ্যাটাকে আবার পূর্বের অবস্থায় কেন আরো বাড়ানোর জন্য। যার ফলে আজকে আমরা যেটা দেখলাম যে ঢাকা নর্থ সিটি যে 1000 বেডের হাসপাতাল, যেখানে আইসিইউ এবং এইচডিইউ প্রায় 200+, এইটার পাশাপাশি প্রত্যেকটা হাসপাতালে অক্সিজেন সাপ্লাইয়ের যে প্রভূত উন্নতি হয়েছে, কিন্তু কোনো উন্নতিরই তো শেষ নাই। এইটা এমন হতে হবে যে প্রত্যেকটা হাসপাতালে যেন কোভিড রোগীরা পর্যাপ্ত অক্সিজেন পায়। যে কটা হাসপাতালে হয়েছে তার জন্য সরকারকে আমি সাধুবাদ জানাই, কিন্তু যে হাসপাতালগুলোতে নাই, এখনই সেটার ব্যবস্থা নেওয়ার দুই রকম উপায় আছে, একটা হলো শর্ট টার্ম, একটা লং টার্ম। লং টার্মের জন্য কেন বলছি যে এটা লাগবে, এই জন্য যে ওইটা আমার করোনা চলে গেলেও সক্ষমতা হিসেবে কাজ করবে। অল আমার হাসপাতালগুলো অনেকটা অ্যাডভান্সড হয়ে গেল বা ইকুইপড হলো, এই মুহূর্তে যাতে আমার কোনো রোগী অক্সিজেনের অভাব না পায়, সেই জন্য যে হাসপাতালগুলোতে এখনো ঘাটতি আছে সেগুলোকে সরকার নজর দিচ্ছে বলে জানি, কিন্তু সেই নজর দেওয়াটাকে জোরদার করতে হবে। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। টিকার বাংলাদেশে আসার এই সুখবরে কি মানুষ অনেক বেশি হেলাফেলা করা শুরু করলো কিনা, সকল আলোচকরাই বোধহয় এটি নিয়ে এক লাইন করে যার যার মতামত রাখবেন। সমীর কে সাহা, টিকাটা পেয়ে যাওয়ার সুখবরের কারণেই আমরা আমাদের আচরণ পরিবর্তন করে ফেললাম, সেই কারণেই কি এটা হচ্ছে, নাকি সত্যি সত্যি একটা খুব কঠিন কঠোর এবং কি বলবো যে বাংলাদেশের সঙ্গে পাল্লা দেবার মতো একটা ভ্যারিয়েন্ট এসেছে, যার কারণে এক সপ্তাহে এরকম আমাদেরকে অনেকটাই কাত করে ফেলেছে? ছোট্ট করে সমীর সাহা। হ্যাঁ, টিকা যখন এসছে তখন অবশ্যই আমরা যখন একটা বার যখনই টিকা নিয়েছি তখন আমরা কিন্তু মনে করেছি একটা টিকা তো দিয়েছি, আমাদের কিছু লাগবে না। সো মাস্ক পরা তো আগে হয়তো বা এই একটু করে নামাতো, নাকটা শুধু রাখতো, এখন বোধহয় পুরো মুখটাই ফাঁকা করে দিত, এরকম অবস্থা হয়ে গেল। সো এটা একটা। আর আবারও বলি যে ভ্যারিয়েন্টও আসছে ওরকম। আমি এদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছিলাম যে এখন লাস্টে মার্চে যে 22টা আমরা সিকোয়েন্সিং করেছি, তার মধ্যে 80%ই হলো আইদার ইউকে ভ্যারিয়েন্ট অর সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। সো দুটো মিলেই কিন্তু আমাদের এখানে অবস্থাটা। আমি আরেকটা বলি, আচ্ছা ওকে ঠিক আছে, আমি শেষ করবেন। জি, আমার একটা লাস্ট লাইনটা হলো যে
আমাদের যে ভ্যাকসিনগুলো এসছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা সেকেন্ড ইয়েটা আসবে, শটটা নেওয়া হবে। এরপরে এমনও হতে পারে যে আমরা হয়তো বা তারপরেরটা ইমিডিয়েটলি পাবো না। আমি সবাইকে বলবো এই সুযোগে যে দয়া করে ভ্যাকসিনের উপর আগে অনেক ক্রিটিসাইজ করেছেন, যখন ভ্যাকসিন আসতে একটু দেরি হচ্ছিল, আবার এখন আবার ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা অস্থির হয়ে গেছি। কিন্তু দয়া করে ভ্যাকসিনের জন্য যদি একটু দেরিও হয়, তখন মনে রাখবেন সবচেয়ে বড় আমাদের হলো যে আপনার স্বাস্থ্যবিধিটা মেনে চলুন, সেটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ভ্যাকসিনের আমরা উপর একটা ক্যাম্পেইন করেছিলাম যে আমাদের মাস্ক আমাদের ভ্যাকসিন, সেটাই আমাদের ভ্যাকসিন হোক। ডক্টর শাহজাদা সেলিম, খুব ছোট্ট করে আমরা লকডাউন কিভাবে পালন করব, খুব ছোট্ট করে। ধন্যবাদ সকলকে। লকডাউন এখনো চরিত্রটা আমরা আসলে ঠিক বুঝতে পারিনি বাংলাদেশে কিভাবে হবে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু পলিসি আছে। শহীদুল্লাহ স্যারও একটু বলেছেন যে যতটা মানুষকে বিচ্ছিন্ন করা যাবে একজন আরেকজন থেকে, ততটা ভালো ফল পাবো, কারণ তখন আসলে মানুষ নয়, এই করোনা ভাইরাসের স্প্রেডটা বিচ্ছিন্ন করা যাবে। আর ব্যক্তিগত স্বাস্থ্য সুব্যবস্থাপনা যা আছে সেটা কিন্তু কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, এবং কতদিন আমাদের মেনে চলতে হবে সেটাও কিন্তু এখনই বলা সম্ভব নয়, বছরের পর বছর লাগতে পারে। তাহলে এই মাস্ক, এই যে মাস্ক, এটা কিন্তু থেকেই গেল, এবং এখন পর্যন্ত ভ্যাকসিন আমাদের বড় ভরসা, লকডাউনের ভরসা কিন্তু সবার উপরে মাস্কই থাকবে। সকলে সেটা মনে রাখবেন দয়া করে। ডক্টর তৌফিক জোয়ারদার, এক লাইন যোগ করবেন, সবশেষ মন্তব্য করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার দুটো লাইন বলতে চাই, যে আপন দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। আপনি লকডাউন দিয়ে সারা পৃথিবী চামড়ার মতো ঢেকে দেবেন, নাকি যেখানে রোগ আছে সেই কয়টা ডিস্ট্রিক্ট আপনি সিলেক্টিভ অ্যাপ্রোচে যাবেন? ইট ডিপেন্ডস অন দ্য ডেটা। লুক এট দ্য ডেটা এন্ড লেট দ্য ডেটা টেল ইউ হোয়াট টু ডু। হ্যাঁ, এটাই আমি জাস্ট বলতে চাই। অর্থাৎ সারা দেশকে আপনি লকডাউন দিয়ে জনজীবন স্থবির করে দিতে চান, নাকি সিলেক্টিভ লকডাউন দিয়ে যেখানে আপনার সমস্যা আছে তাদেরকে আপনি লকডাউন দিবেন? এই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে নিতে হবে। মানে খুবই একটা সিম্বলিক কবিতা এটা, কিন্তু করোনা আসার পরপরই যখন আমাদেরকে মাস্ক পরতে হলো, মাস্ক পরার উচিত, সেগুলো নিয়ে যখন আমরা নানা রকমের কথাবার্তা বলছিলাম, বারবার করে ঘুরে ফিরে এই চরণ দুটি ঢাকার এই গল্পটা বারবার মনে পড়ছিল, এই কবিতাটি বারবার মনে পড়ছিল, যে আমাদের আসলে একটা মাস্ক পরানোর জন্য নানান রকমের যোগ্য করে আসতে হচ্ছে, যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখবে বা রক্ষা করবে। শেষ মন্তব্য প্রফেসর শহীদুল্লাহ। সবাই সুন্দর করে গুছিয়ে বলেছে, আমি একটু এভাবে বলবো যে টিকা দিয়ে শুরু করব আর ওই স্বাস্থ্যবিধি নিয়ে শেষ করবো। টিকাটার ব্যাপারে আমার একটা বক্তব্য হবে যে আসুন, টিকা কিন্তু একটা অন্যতম মাধ্যম যে আপনাকে এবং পুরো দেশটাকে সুরক্ষিত করতে পারবে। আপনারা টিকার ব্যাপারে আর কোনো কনফিউশন করবেন না, যার যখন সময় সে টিকাটা নেবে। কিন্তু টিকাটা নিয়ে যদি আমি বলি যে স্বাস্থ্যবিধি মানবো না, সেটা বড় ধরনের অন্যায় হবে। ডক্টর তৌফিক জোয়ারদার যেটা বলেছে ওটাকে আমি একটু অ্যানালজি করে আরেকটু টানি। সে বলেছে সারা দেশটাকে না ঢাকিয়ে যদি আংশিক লকডাউন করা হয় অঞ্চল ভিত্তিক, ভেরি গুড। আরো ভালো হবে যদি আমি একা নিজেকে স্বাস্থ্যবিধির দ্বারা সুরক্ষিত করি। এরকম যদি 18 কোটি মানুষ করতে পারি, ওর চেয়ে বড় লকডাউনের কিছু নাই, ওর চেয়ে বড় কিছু প্রোটেকশন হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ। লকডাউন নিয়ে আরো অনেক হয়তো কথা হবে, করোনা যেভাবে বেড়েছে। আমাদের তরফ থেকে শুধু আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকলো, করজোরে অনুরোধ করছি, স্বাস্থ্যবিধিটা মানবেন, নিজে সুস্থ থাকবেন, অন্যদেরকে সুস্থ রাখবেন।